আজকের গল্প দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা মালি। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এই বনেদি ইতিহাস খ্যাত শহরে যেই আসুক না কেন, আজ হোক কাল হোক, একবার বিদ্যাপীঠ তাদের দেখতেই হবে। মান্যগণ্য অতিথি এলে আশ্রমের মহারাজ নিজে তাদের নিয়ে ঘোরেন। প্রথমে যান ঠাকুর ঘরে, দুঃখ করে বলেন, আলাদা একটা মন্দির করতে পারছি না, কবে যে ঠাকুরের ইচ্ছে হবে। তারপর ছাত্রাবাস, আশ্রমের ভাষায় ধাম। মহারাজ স্বীকার করেন কিছু হয়েছে, তবে অনেক বাকি। সামর্থ্যের অভাব, খাতায় ছোট বড় অঙ্কে চাঁদা জমে। মন্দির গড়তে হবে। আগে বিদ্যাপীঠের দর্শনীয় সামগ্রীর মধ্যে ফুল বাগানও ছিল অন্যতম। যদিও এই শহরেও বোটানিক্স আছে, তার নাম 51 বিঘে। 51 বিঘে জায়গা জুড়ে বিরাট বাগান, অজস্র বৈচিত্র্য আর অপরূপ বিস্ময়ে লাল মাটির দেশের এই এক সবুজ ভূখণ্ড সত্যি প্রত্যেকের চোখ জুড়িয়ে দেয়। কিন্তু 51 বিঘের ছেলেরাও স্বীকার না করে পারত না, বিদ্যাপীঠের মতো ডাগর ডালিয়া আর আশ্চর্য চন্দ্রমল্লিকা ওদের ওখানেও হতো না। কারণ আমাদের মাস্টার মশাই জগবন্ধুদা। বাগানের চার্জ ছিল তাঁর। নিজের খরচে দেশ বিদেশ থেকে বই আর আশ্রমের টাকায় গাছগাছালি আনিয়ে তিনি এক ছোট্ট স্বপ্ন গড়েছিলেন বিদ্যাপীঠের বুকে। 51 নয়, বিঘে খানেক জুড়ে জমি। কিন্তু জগবন্ধুদা চলে গেছেন, তাই স্বপ্নও গেছে ভেঙে। নতুন শিক্ষক এসেছেন তার জায়গায়। বাগান নিয়ে তার মাথা ব্যথা নেই। মহারাজও ভ্রুক্ষেপ করেন না। ঠাকুর ঘরে রোজ পুজোর ফুলটুকু জুটলেই তিনি খুশি। ব্যথাটা আমাদেরই বেজেছে বেশি করে। আমরা উঁচু ক্লাসের ছাত্র। জগবন্ধুদার সঙ্গে বয়স্ক ছাত্রদের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ফার্স্ট এইড ক্লাস। আমাদের কয়েকজনের জন্য বাড়তি ব্যবস্থা ছিল বাগান। জগবন্ধুদার সঙ্গে দুবেলা আমরা সেই ছোট্ট স্বপ্নটুকুকে পরিচর্যা করতাম। ফাঁকে ফাঁকে তাকে চিনতাম, জানতাম, চেষ্টা করতাম বুঝতে, এবং খুব একটা কষ্টও হতো না তাকে বুঝতে। মহারাজের মতো বিচিত্র তিনি নন। মানুষের সেবা করার জন্য পরিবারের বিপুল ঐশ্বর্য ছেড়ে এলেও তাকে কখনো স্বার্থপর, কখনো নির্লিপ্ত, কখনো ব্যবসাদার, কখনো বা মহৎ মনে হতো না। জগবন্ধুদা জগবন্ধুদাই, যেন একটা খুশির ফুলঝুরি। শুধু নিজেই খুশিতে জ্বলতেন না, আশেপাশে যারা থাকে তাদের গায়েও ছড়িয়ে দেন ফুলের রোশনাই। প্রমাণ তার বালক বাহিনী, নামটা অবশ্যই আমাদের নেতা অসিত চৌধুরীর দেওয়া। ক্লাস 2, 3, 4 এর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। একদল বাচ্চা ছেলেকে নিয়ে আলাদা একটা ধামে থাকেন। তোফা আছে তারা। জগবন্ধুদার সঙ্গে খায় দায়, খেলে আর ঘুমায়। ইচ্ছে হলে পড়ে, নইলে নয়। এমনকি আশ্রমে বেড়ার বাইরেও বেড়াতেও যায় মাঝে মাঝে। সাঁওতাল পরগনা, দূরে আকাশের পটে মেঘের মতো পাহাড় দাঁড়িয়ে আছে, নদী
আর শালবন। অসিত বিদ্যাপীঠের পুরনো ছাত্র। বললে মাত্র 2-3 বছর এমন অবস্থা। সে ক্লাস 2 থেকে পড়ছে। আপন অভিজ্ঞতায় উদ্বুদ্ধ হয়েই একদিন ঘোষণা করলে আগে ছোটদের জন্যও মহারাজের বেদ, লাইট পোস্টে নীল ডাউন হওয়া আর ঘন্টা মাফিক দিন কাটানোর রুটিন ছিল। জগবন্ধুদা মাস্টার হয়ে আসার পর সে অবস্থা পাল্টায়। জগবন্ধুদাকে সবাই ভালোবাসে। ঠাকুর, চাকর, ছাত্র, শিক্ষক, সন্ন্যাসী, ব্রহ্মচারী, এমনকি উচ্ছিষ্ট ভোজী কুকুরটা মিলিয়ে আশ্রমের প্রতিটি প্রাণী। আমি যখন নতুন এসেছি তখন আলাপ পর্যন্ত হয়নি তার সঙ্গে, তখনই ভালোবেসে ফেলেছি ভদ্রলোককে। কিন্তু তবু জগবন্ধুদাকে বিদ্যাপীঠ ছেড়ে চলে যেতে হয়েছিল। হঠাৎ একদিন এ খবর ধামে ধামে ছড়িয়ে পড়ে। বিশ্বাস করেনি কেউ, বিশ্বাস করতে চায়নি। শেষমেশ জগবন্ধুদাই একদিন আমাদের কয়েকজনকে ডেকে জানিয়ে দিলেন খবরটা সত্যি। খবরটা সত্যি, জগবন্ধুদা চলে যাবেন। যেতে তিনি চান না, তার বুক ফেটে যাচ্ছে, তবু যেতে হবে। কারণ বিদ্যাপীঠের খ্যাতি দিনে দিনে বেড়েছে, সেই সঙ্গে ভর্তিকামী ছাত্রদের সংখ্যাও। কিন্তু ভর্তি করার আগে মহারাজ আশ্চর্য বাণিজ্যপটু। চাঁদার হার যিনি যত দেবেন তার প্রার্থীকে তিনি তত আগে গ্রহণ করবেন। হ্যাঁ, মন্দির গড়তে হবে যে। সমস্ত মিশনের কাছে এই মনোভাবের প্রতিবাদ জানিয়েও কোনো ফল হয়নি। তাই জগবন্ধুদাকেই চলে যেতে হচ্ছে। যাবার আগে থেমে থেমে বলেছিলেন, যার কাছ থেকে শিক্ষা নেবে তাকে শ্রদ্ধা করো। সন্ধ্যাবেলা হল ঘরে ভজনের পর মহারাজ যখন যথারীতি উপদেশ দিচ্ছেন, তখন হঠাৎ নাটকীয়ভাবে সেখানে ঢুকে অসিত বলল, মহারাজ, জগবন্ধুদা চলে যাচ্ছেন। তিনি আপনাকে তার নমস্কার জানাতে বললেন। হঠাৎ কি হলো? কি যে হলো! বিদ্যাপীঠের সমস্ত ছাত্র হল থেকে ছুটে বেরিয়ে এলো বাইরে। কোন সাহসে আজও তা জানি না। মহারাজ একলা তাঁর আসনে বসে রইলেন। তারপর জগবন্ধুদাকে ঘিরে অনেক কান্না, অনেক অনুরোধ। সত্যি, বিদ্যাপীঠের বালক বাহিনী আজকে কে সামলাবে? কে ফোটাবে লাল মাটির বুকে শুভ্র চন্দ্রমল্লিকা? জগবন্ধুদা চলে গেলেন। খাবার ঘরে সেদিন ঠাকুর চাকরদের মুখও থমথমে। শোবার ঘন্টা পড়তে দেরি হলো। মহারাজ ধামে ধামে নৈশ তদারকিতে বেরোলেন না। তারপর বছর 2 কেটে গেছে। মন্দির হলো, আরো একটি নতুন বাড়ি গাঁথা শুরু। একই নিয়মের ছকে নিচু ক্লাসের ছাত্রদের জীবনও ঢালাই করা হয়েছে। আমাদেরও মেয়াদ ফুরিয়েছে। ম্যাট্রিক পাশ করে মহারাজকে প্রণাম আর সেই বিখ্যাত বিদ্যাপীঠকে সেলাম জানিয়ে বেরিয়ে পড়লাম। তারপর কলকাতা। বড় হয়েছি, অনেক বড়। নতুন করে সবকিছু দেখতে শিখেছি, বুঝতে চেয়েছি। কলেজে পড়ি, এখানে ওখানে ছুটাছুটি করে বেড়াই। আশ্রমের কাঁটাতারে ঘেরা ছোট্ট সীমানা নয়, জীবনের পরিধি এখন বিস্তৃত। আর হঠাৎ একদিন
জগবন্ধুদার সঙ্গে দেখা। কিন্তু এই দেখাই কি চেয়েছিলাম? কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে ফুটপাত থেকে কাগজপত্র নেড়ে চেড়ে দেখছিলাম। হঠাৎ কাঁধে রাজ্যের কাগজপত্র বোঝা চাপিয়ে জগবন্ধুদা এলেন। হকারদের সঙ্গে লেনদেন করলেন টাকা পয়সার। আমি অভিভূত বিস্ময়ে লক্ষ্য করলাম জগবন্ধুদার শরীর ভাঙতে শুরু করেছে। মাথার চুল অবিন্যস্ত, গায়ের পোশাক আগের মতো পরিচ্ছন্ন নয়। বিদ্যাপীঠ জীবনে যে আশ্চর্য সুষমা তাকে ঘিরে থাকতো, আজ তা অদৃশ্য। আমার কান্না পেল, আমার ভয় হলো। আমি পালিয়ে যেতে চাইছিলাম। দুআনা পয়সা নিয়ে একজন হকারের সঙ্গে জগবন্ধুদা দরাদরি করছেন। এ দৃশ্য আমি সইতে পারছি না। কিন্তু ততক্ষণে জগবন্ধুদা আমায় দেখে ফেলেছেন, আমায় জড়িয়ে ধরেছেন। খুশি খুশি খুশি, কাছেই মেশে থাকেন, জোর করে ধরে নিয়ে গেলেন। অন্ধকার, নোংরা, একতলা পেরিয়ে ছাদ, দু তিনখানা ঘর। প্রথম ঘরে 3টে খাট। আমি এক ঝলক তাকিয়েই কোনটা জগবন্ধুদার বুঝে নিলাম। তবু আগের কথা মনে পড়তে লাগলো। সাদা দেয়াল, দুধের মতো পরিষ্কার বিছানা, গোছানো আসবাব, ফুল। জগবন্ধুদা হাসলেন। তোমার লেখা পড়ি, তোমাদের খবরও জানি। কষ্ট হচ্ছে আমার অবস্থা দেখে? ঢোক গিলে মাথা নাড়লাম। খাবার আনলেন জগবন্ধুদা। বললেন, বর্ধমানে কিছুদিন চাষবাসের চেষ্টা করেছিলাম। কলকাতায় এসে কুমারেশদের গয়নার দোকানে চাকরি নিলাম। কোনো কিছুর সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছি না। ডিগ্রি তো নেই। মাস্টারি হলে বড়জোর কর্পোরেশনের ফ্রি প্রাইমারি স্কুলে। ওখানে আবার ওদের মতো পড়াতে হয়। তাই অনেক ভেবে এই ব্যবসা। জিজ্ঞাসা করলাম, আপনার চলে এতে? উত্তরে হাসলেন জগবন্ধুদা। হাসিটাও হুবহু আগের মতো। বললেন, চালাতে হয়। পুরনো ছাত্রের সংখ্যাও তো কম নয়। সকলেই আমার থেকে বই কাগজ নেয়। হকাররাও কিছু সাহায্য করে। তাছাড়া। হঠাৎ থেমে গেলেন জগবন্ধুদা। মাথাটা একটু নিচু করে আবার বললেন, হয়ে যাবে আর কি। তারপর থেকে জগবন্ধুদার সঙ্গে মাঝে মধ্যেই আমার দেখা হয়। আমাদের কাগজ তাকে দিয়েই বিক্রি করাই। কোনোদিন কল্পনাও করিনি যে যা সম্ভব হয়েছে আজ। জগবন্ধুদার সঙ্গে টাকা কড়ির আনা নেওয়া চলে, মাঝে মাঝে গল্প। খুঁটিয়ে খুঁটিয়ে ভদ্রলোককে লক্ষ্য করি আমি। চেষ্টা করেও কোনো ব্যাপারে কোনো খুঁত খুঁজে পাই না। মেসের দোতলা আর একতলার চেহারায় আকাশ পাতাল প্রভেদ। একতলা থেকে দোতলা বেশি বিধ্বস্ত, কিন্তু অনেক বেশি পরিচ্ছন্ন। জগবন্ধুদার পোশাক আগের মতো নয়, হতে পারে না, কিন্তু সুরুচির অভাব ঘটেছে এ কথা বলি কি করে? কথাবার্তা, ব্যবহার, সে ব্যাপারেও তো তিনি যথারীতি আশ্চর্য। তবু কোথাও যেন কিসের অভাব থেকে যায়। আমার খালি খালি ভয় হয়, এইবার জগবন্ধুদা হেরে যাবেন, ভেঙে পড়বেন। নিঃসঙ্গ জীবনের এই কঠোর সংগ্রাম আর তিনি সইতে পারবেন না।
কিন্তু তবু না, মানুষটা কিছুতেই হার মানেন না। পয়সার অভাবে আমাদের কাগজ উঠে গেল। আমাকেও মাস কয়েকের জন্য অন্য কাজে ব্যস্ত থাকতে হলো। দীর্ঘকাল পরে একদিন গেলাম জগবন্ধুদার মেসে, পেলাম না। কিন্তু আশ্চর্য হলাম তাদের চেহারা দেখে। ওরই মধ্যে টব এনে নানা গাছগাছালি পুঁতেছে কে। ফুটপাতে ফুলের কাব্য কে শুরু করলো এখানে? আমি বুঝলাম আমি বুঝলাম নির্ঘাত জগবন্ধুদা, যে বিদ্যাপীঠ নিজের হাতে গড়েছেন, তাকে ছেড়ে এসেও নিজেকে ভাঙতে দেননি। মনকে তিনি ছোট করেননি। মেসের চেহারা বরং পাল্টেছে ধীরে ধীরে। জগবন্ধুদাকে ভালোবাসি, তাই তাকে ঘিরে তক্ষুনি নানা কল্পনা শুরু করলাম। কিন্তু ভুল যে করিনি তা বুঝলাম মাত্র কয়েকদিন পরে। বিদ্যাসাগর মহাশয়ের জন্ম কি মৃত্যুদিন হবে। এক লম্বা লাইনে অনেকগুলো শিশুকে শৃঙ্খলাবদ্ধ করে জগবন্ধুদা কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্রের মর্মর মূর্তিতে মালা দিচ্ছেন। ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার জগবন্ধুদা, কারা এরা? অপরূপ মহিমায় হেসে তিনি উত্তর দিলেন, আমার ছাত্র। ব্যবসা ছেড়ে দিয়েছি, উল্টোডাঙায় একটা কারখানার স্কুলে মাস্টারি পেলাম। কোথায় ছিলে এতদিন? খবর ভালো তো ভাই? দুহাত চেপে ধরলাম জগবন্ধুধার। তারপর দাঁত দিয়ে তলাকার ঠোঁট চেপে অস্ফুট জবাব দিলাম, হ্যাঁ। জগবন্ধুদা বললেন, আমার মেসে যেও, চন্দ্রমল্লিকার একটা নতুন জাত আবিষ্কার করেছি। হেসে ফেলে বললাম, দেখেছি। কি বুঝে হাসলেন জগবন্ধুদা। তার মুখের দিকে তাকিয়ে সেই বাচ্চারাও হঠাৎ হেসে উঠল। হঠাৎ উপলব্ধি করলাম আমিও যোগ দিয়েছি তাদের সঙ্গে।